চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই, কাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে জানাজা, জিয়াউর রহমানের পাশে দাফন। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, কাল সরকারি ছুটি, মহান অভিভাবক হারিয়েছে জাতি, বললেন প্রধান উপদেষ্টা। চেয়ারপারসনের মৃত্যুতে বিএনপির 7 দিনের কর্মসূচি ঘোষণা, তারেক রহমানের সভাপতিত্বে গুলশান কার্যালয় স্থায়ী কমিটির বৈঠক। ভাইয়া আমরা আছি আপনার সাথে, আমরা ভাই বোনেরা আছি। খালেদা জিয়ার মৃত্যুতে শোকে বিহ্বল বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ, চলছে কোরআনখানি দোয়া, হাসপাতালের সামনে ভিড়। এবং খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের শোক, বিশ্ব এক গণতন্ত্রের আপসী নেত্রীকে হারালো, বলছেন কূটনীতিকরা। এবার বিস্তারিত। চলে গেলেন গণতন্ত্রের আপসী নেত্রী ও 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ভোর 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি প্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার মৃত্যু জাতির অপূরণীয় ক্ষতি। আরও জানাচ্ছেন ফেরদৌস রহমান। ভোরের আলো ফোটার আগেই পরপারে পাড়ি জমালেন বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গণতন্ত্রের আপসীন নেত্রী এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রথমে বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়, পরে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে জানান। আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। সকাল 9টায় এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির এ ক্ষতি পূরণ হবার নয়, এতে দেশে সৃষ্টি হলো রাজনৈতিক শূন্যতা। আমাদের জাতীয় অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, মায়ের ছায়া থেকে বঞ্চিত হলো দেশ। সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল, এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল। এত নিপীড়ন সহ্য করে, এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বড়বল দিয়ে তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্নভাবে। অশ্রুসিক্ত চোখে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন দলের শোকহতা শীর্ষ নেতারা। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। দেশ ও নেত্রীর জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দীর্ঘদিন ধরে কিডনি, লিভার সিরোসিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। সবশেষ গেল 23 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা। দর্শক, এভার কেয়ারে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন এবং আলিমুজ্জামান সাফওয়ান। প্রথমে যাচ্ছি তুহিনের কাছে। তুহিন, এভার কেয়ারে এখন কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মনে আপনাকে ধন্যবাদ। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। সে কারণে আমরা দেখছি যে আসলে তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে কিন্তু মিডিয়া সেলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তিনি আর আমাদের মাঝে নেই। সে কারণেই আমরা দেখেছি যে এই খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ হয় তারপরেই কিন্তু আমরা দেখছি যে এভারকেয়ার হাসপাতালে দলের নেতাকর্মী এবং সমর্থকরা তারা কিন্তু ভিড় করেছেন, এখানে এসেছেন এবং এসে তারা কিন্তু আসার পরে আমরা যেটি দেখেছি যে পুরো এভারকেয়ার এলাকা জুড়ে একটা
আবেগঘন একটি পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীরা কিন্তু নানাভাবে কান্নায় ভেঙে পড়ছেন এবং তার যে এই দীর্ঘ রাজনৈতিক জীবন, এই জীবনের তার নানা স্মৃতি চারণ করে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। আপনি জানেন যে আসলে খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কিন্তু তার সবচেয়ে বড় অর্জন, তিনি কিন্তু আপসহীন নেত্রী। তিনি কখনোই বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে এবং বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম এই স্বার্থে আসলে কোনো ধরনের তিনি কিন্তু আপোষ করেননি। যে কারণেই কিন্তু আজকে তাকে শুধু বিএনপির নেতাকর্মী নয়, আপামর জনসাধারণ কিন্তু তাকে স্মরণ করছেন, তার জন্য কান্নায় ভেঙে পড়ছেন, তার জন্য দোয়া করছেন। আমরা এখানে দেখেছি যে অনেকেই এসেছেন, কোরআন খানি করেছেন এবং তার জন্য দোয়া করেছেন। একই সাথে আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রীর চলে যাওয়াকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবেও কিন্তু শোক ঘোষণা করা হয়েছে, দলীয়ভাবেও শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে আপনারা জানেন যে একদিন তার জানাজা যাতে মানুষ অংশগ্রহণ করতে পারে এবং তার জানাজায় তার জন্য যাতে দোয়া করতে পারে, সেজন্য কিন্তু একদিন সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে যদি আমরা দেখি যে আসলে যারাই এখানে এসছেন সবার মধ্যেই কিন্তু তার চলে যাওয়ার কারণে যে একটি অপূরণীয় রাজনীতিতে ক্ষতি সাধন হয়েছে, সেটি কিন্তু তারা বলছেন যে আসলে তার মতো একজন রাজনীতিবিদ আর ফিরে পাওয়ার নয়, অর্থাৎ আরেকজন তৈরি হতে অনেক সময় অপেক্ষা করতে হবে। কারণ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধেও কিন্তু তার অবদান রয়েছে। তার পরবর্তীতে যখন তিনি বিএনপির হাল ধরেন, অর্থাৎ ভাইস চেয়ারম্যান হন, পরবর্তীতে তিনি চেয়ারম্যানের দীর্ঘদিন ধরে কিন্তু সে এই দলকে সংগঠিত করে রেখেছেন। এত বড় একটি দলকে সংগঠিত করতে গিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন বৈষম্য, রাজনৈতিক রোষানলের শিকারও কিন্তু তাকে হতে হয়েছিল, যে কারণে তাকে দীর্ঘদিন কারাবাস এবং সে জেলখানা থেকে বের হয়ে এসেও কিন্তু আসলে অনেকটা গৃহবন্দী কিন্তু করে রাখা হয়েছিল তাকে। সেই গৃহবন্দী থাকা অবস্থায় শুধু তাকেই নয়, তার পুরো পরিবারকেই কিন্তু আসলে আমরা দেখেছি যে নানাভাবে রাজনৈতিক যেই হয়রানি, রাজনৈতিক যেই বৈষম্য, রাজনৈতিক যে প্রতিহিংসা, সেটির শিকার হতে হয়েছিল। আপনারা জানেন যে তার দুটি সন্তান, একটি সন্তান কিন্তু সেই একই অবস্থায় কিন্তু সে বিদেশে তিনি কিন্তু মারা গিয়েছেন এবং সেই মারা যাওয়া তাকে কিন্তু আসলে সেই সন্তান তার মায়ের কাছেও থাকতে পারেননি, এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে। তারপরে তার বড় ছেলে তারেক রহমান, তাকেও কিন্তু দীর্ঘ প্রায় 17 বছরের বেশি সময় ধরে মায়ের স্নেহ ভালোবাসা থেকে দূরে রাখা হয়েছিল। আজ এমন একটি সময় এই পরিস্থিতিটার সম্মুখীন হতে হলো যখন তারেক রহমান দীর্ঘ 17 বছর প্রবাস জীবন কাটিয়ে যখন আসছেন, অর্থাৎ মায়ের সাথে একটি সুন্দর সময় পার করবেন, সুন্দর সময় কাটাবেন, একসাথে রাজনীতি করবেন, সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন, ঠিক সেই সময় আসলে এরকম একটি দুঃসংবাদ পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। শুধু নেতাকর্মী নয়, পুরো জাতি আজ শোকাবহ, পুরো জাতি আজ স্তব্ধ হয়ে গেছেন এই খবরটি শুনে। একই সাথে আমরাও যেটি দেখছি যে আসলে তারেক রহমানও কিন্তু আসলে অনেকটা একা হয়ে গিয়েছেন, কারণ তার ভাই চলে গিয়েছেন, তার বাবা চলে গিয়েছেন, আজ তার যেই অভিভাবক মা তিনিও কিন্তু চলে গেছেন। যে কারণে আসলে দলের নেতাকর্মীরাও বলছেন যে আসলে তাদের যে গণতন্ত্রের আপসের নেত্রী চলে যাওয়ায় তারাও কিন্তু আসলে অনেকটা এতিম হয়ে গেছেন রাজনৈতিকভাবে। সেই কথাই কিন্তু এখানে নেতাকর্মীরা বারবারই বলছেন এবং বিলাপ করছিলেন। কারণ এই যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে তিনি কিন্তু আসলে রাজপথে না যেতে পারলেও তিনি কিন্তু তার উৎসাহ, উদ্দীপনা, তার পরামর্শ সবকিছু মিলিয়ে এই স্বৈরাচারের পতন হয়েছে। তারপরেও কিন্তু আসলে আজ একটি সুন্দর একটি পরিবেশ যখন তৈরি হয়েছে, নির্বাচনের পরিবেশ তখন তৈরি হয়েছে, আজকে সেই যেই রাজনৈতিক দলের কারণে আজকে তাকে মিথ্যা মামলায় তাকে কারাবাস করতে হলো, বরণ করতে হলো, একই সাথে তাকে গৃহবন্দী এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়া কিন্তু আসলে বাধাগ্রস্ত করা হয়েছিল। সেই যে কালো অধ্যায়টি যখন চলে গেছে, এখন আসলে সুন্দর একটি সময় এসেছে। এই সময় এসে আসলে এই বেগম জিয়ার চলে যাওয়াটাকে আসলে কেউই আসলে মেনে নিতে পারছেন না, কারণ তারা
তাদের প্রত্যাশা ছিল, যারা নেতাকর্মী এসছেন তাদের প্রত্যাশা ছিল যে আগামীর যে একটি সুন্দর বাংলাদেশের বিনির্মাণের স্বপ্ন তারেক রহমান বেগম জিয়া দেখছেন, সেই বাংলাদেশ বিনির্মাণে বড় একটি হোঁচট খেতে হচ্ছে তাদেরকে। কারণ সামনে নির্বাচনে তাদের অংশগ্রহণ সবকিছু মিলিয়ে তারা কিন্তু অনেকটাই মর্মাহত অবস্থায় কিন্তু তারা রয়েছেন। তারপরেও নেতাকর্মীরা কিন্তু বলছেন যে আসলে এই শোককে কিন্তু তারা শক্তিতে পরিণত করবেন এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারা কিন্তু সামনে এগিয়ে যাবেন। তবে এই এভারকেয়ার হাসপাতালের আরেক প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী সাফওয়ান। আমরা সরাসরি চলে যাব সাফওয়ানের কাছে। সাফওয়ান, আর কি কি তথ্য আছে আপনার কাছে একটু আমাদেরকে জানাবেন। তুহিন, আমি ঠিক এই মুহূর্তে এভারকেয়ারের মূল যে ফটকটি রয়েছে সেখানে রয়েছে এবং বেগম খালেদা জিয়ার যে মৃত্যুর খবরে বিএনপির যারা নেতাকর্মী তারা কিন্তু শোকে স্তব্ধ অবস্থায় এই মুহূর্তে আছে। দেখতে পাচ্ছেন একেবারে পিনপতন যে নীরবতা সেটি এভারকেয়ার হাসপাতালে এই মুহূর্তে বিরাজ করছে। ইতিমধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং রাষ্ট্রীয়ভাবে কিন্তু বেগম খালেদা জিয়ার পরবর্তী যেই জানাজা এবং দাফন সেটি কিন্তু আসলে করা হবে এবং 3 দিনের যে রাষ্ট্রীয় শোক সেটি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং একদিনের সরকারি ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির পক্ষ থেকে কিন্তু 7 দিনের যে শোক সেটি কিন্তু জানানো হয়েছে, কর্মসূচি নেওয়া হয়েছে। তো আমরা আসলে যেটি আসলে অপেক্ষায় ছিলাম যে বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফন সেটি কোথায় হবে। তো আমরা যেটি এখন পর্যন্ত জানতে পেরেছি যে আগামীকালই কিন্তু বেগম খালেদা জিয়ার যে জানাজা সেটি মানিক মিয়া এভিনিউতে হতে পারে এবং এরপরে কিন্তু তাকে দাফন করা হতে পারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবর তার ঠিক পাশে। আমরা এখানে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এসেছেন বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানাতে। আমরা যদি একটু কথা বলতে চাই, বেগম খালেদা জিয়ার প্রয়াণ আসলে রাষ্ট্রের জন্য দেশের জন্য অপূরণীয় একটি ক্ষতি হয়ে গেছে। আপনারা আপনাদের অভিভাবক হারিয়েছেন। বেগম খালেদা জিয়া কখনোই আসলে বিএনপির মধ্যে ফাটল ধরতে দেননি। তিনি আপোষহীনভাবে এই দলটিকে আগলে রেখেছেন। আজকে তার যে বিয়োগ হলো সেটি আপনাদের জন্য কতটুকু অপূরণীয় ক্ষতি? দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজ সকালে ইন্তেকাল করেছেন। এটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের বিএনপির জন্য মানে অভাব, অপূরণীয় অভাব আমি সেটা বলবো না, এটা সমগ্র জাতির জন্য একটা অভাব, অপূরণীয় অভাব হয়ে গেছে আর কি। এই সংকটকালীন সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এভাবে চলে যাওয়া আমরা মনে করি বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য এটা একটা বড় ক্ষতি হয়ে গেল। আজ যে মানুষটি সারাটি জীবন এই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেছেন, আমরা যখন সকল জাতি শুনতে পেরেছি তিনি আমাদের মাঝে নাই, আমরা আসলেই সকলে বাকরুদ্ধ হয়ে পড়েছি। তখন যেটি আসলে আমি বারবার বলছিলাম যে তারা একেবারে বাকরুদ্ধ হয়ে গেছেন। তারা কিন্তু দীর্ঘদিন বিএনপি নেত্রীর পাশে আন্দোলন সংগ্রামে তাকে আসলে সঙ্গ দিয়েছেন। আজকে তাদের সবাইকে নেতাকর্মীকে একা করে রেখে কিন্তু বেগম খালেদা জিয়া চলে গেছেন। তো সেই যে ব্যথা, যে বিয়োগ, তাতেই কিন্তু একেবারে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো আসলে বিএনপি পরিবারে একই সঙ্গে দেশবাসী। তো আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। পাশাপাশি আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আইন উপদেষ্টা জানান, বেগম জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও ফ্যাসিস্ট সরকারের দায় আছে। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেতা হিসেবে নয়, রাষ্ট্র পরিচালনায় তার সাহসী ভূমিকা অপরিসীম। তার প্রয়াণে শোকাহত পুরো দেশ। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এছাড়া বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শ্রদ্ধা নিবেদন ও জানাজা হবে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। মঙ্গলবার সচিবালয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। 31/1/2 এই 3 দিন রাষ্ট্রীয় শোক, আর আগামীকাল সরকারি ছুটি, আর রাষ্ট্রীয় মর্যাদায় তা বেগম খালেদা জিয়ার দাফন কাফনের ব্যবস্থা করা হবে।
আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট সরকারের দায় আছে। একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, এটা যে প্রহসনের একটা রায় ছিল, এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউর মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। দেশের রাজনীতিতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। খালেদা জিয়াকে দাফনে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে চলছে প্রস্তুতি। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদ অমিত। অমিত, দাফনের প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন সংশ্লিষ্টরা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ, এরই মধ্যে কিন্তু আসলে সরকারিভাবে কিন্তু আসলে জানানো হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে তিনি মারা যাওয়ার পর তাকে সকল ধরনের রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু তাকে আসলে দাফন এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সকল ধরনের মানে সুবিধা দেওয়া হবে। তো এই জায়গা থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে জিয়া উদ্যান এরই মধ্যে আসলে এখানে তাকে দাফন করা হবে এবং তার জন্য কিন্তু এই মুহূর্তে শেষ মুহূর্তে আসলে প্রস্তুতিটা চলছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীরা পুরো চারপাশ আসলে কর্ডন করে ফেলেছে এবং আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে প্রচুর নেতাকর্মীরা এসেছে তাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবার হয়তো কালকে এখানে তাকে দাফন করবে, কিন্তু যখন থেকে তার এই মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়েছে তখন থেকেই কিন্তু নেতাকর্মীদের ভিতরে যে কষ্ট বা আবেগ সেটা কিন্তু আমরা এখানে এসেও দেখেছি। তারা এসে অনেকটা প্রকাশ করেছে যে তাদের নেত্রীকে শেষ দিন পর্যন্ত কিন্তু আসলে ফ্যাসিস্ট সরকার কিন্তু কষ্ট দিয়েছে এবং তাকে জেল কারাবরণ করতে হয়েছে এবং এই কারণেই নাকি এই কারণে তাকে তিনি অনেকটাই দায়ী, মানে খালেদা জিয়ার মৃত্যুর জন্য অনেকটাই তারা দায়ী করছে যে ফ্যাসিস্ট সরকারের যে নির্যাতন জুলুম তার উপরে চালানো হয়েছে সেই তাকেই দায়ী করা হচ্ছে। এবং এছাড়াও এখানে যেটা দেখতে পেরেছি তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে আসলে দাফন করার জন্য সকল ধরনের প্রস্তুতি মোটামুটি বলা যায় যে আসলে তারা বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে, সিদ্ধান্ত এটি নেওয়া হয়েছে এবং ওভাবেই এখন তৈরি করা হচ্ছে। তো এখানে যে পরিস্থিতি আসলে অনেকটা তারা দুঃখ ভারাক্রান্ত অবস্থায় আছে, কারণ এখানে যারা আসছে তারা তাদের নেত্রীর এই যে চলে যাওয়া দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার যে অবদান সেটি তারা প্রত্যেকেই কিন্তু গণমাধ্যমের সাথেও কিন্তু তারা এইগুলো শেয়ার করছে এবং দেশের রাজনীতিতে এবং তিনি কিন্তু শেষ দিন পর্যন্ত দেশে ছিলেন এবং দেশের জন্য তিনি তার সবসময় তিনি দেশকে ভালোবেসেছেন, দেশের কোনো ক্ষেত্রে তিনি কিন্তু আপোস করেনি। তাই তার প্রতি যে জনগণের যে ভালোবাসা সেটি কিন্তু ধীরে ধীরে কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি আমরা, কারণ প্রচুর পরিমাণে কর্মী সমর্থকরা এখানে এসেছে এবং যে কর্মী সমর্থকরা এসেছে। এছাড়া এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবরস্থান এটি কিন্তু ফ্যাসিস্ট আমলে দীর্ঘ 17 বছর এটি কিন্তু প্রায় বলা যায় অনেকটা অবহেলাই কিন্তু ছিল এর আগে। তো 2018 সাল থেকে যখন বেগম খালেদা জিয়া যখন কারাবরণ করেন এরপর দীর্ঘ সময় মানে 5ই আগস্টের আগ পর্যন্ত তিনি কিন্তু এক প্রকার গৃহবন্দী ছিলেন। তার শারীরিক অনেক অসুবিধা হয়েছে, শারীরিকভাবে তিনি কিন্তু অনেক অসুস্থতার মধ্যে পড়েছেন, কিন্তু তাকে কিন্তু সেই ফ্যাসিস্ট আমলে কোনো ধরনের শারীরিকভাবে খুব একটা বেশি তাকে সুবিধা, তাকে বিদেশে নিয়ে চিকিৎসার কথাও বারবার বলা হয়েছিল, তাকে কিন্তু সেটি নিতে দেওয়া হয়নি। ধীরে ধীরে কিন্তু তার বিভিন্ন রোগগুলো তার শরীরে কিন্তু আসলে যে বাসা বেঁধেছে সেটি আরও বড় হয়েছে এবং আমরা সেটাই কিন্তু দেখেছি। তিনি এই মৃত্যুবরণের আগে পর্যন্ত কিন্তু তিনি দেশের জন্য ভেবেছেন এবং 5ই আগস্টের পর তিনি জনসমক্ষে এসে কথা বলেছেন। দেশের এই ক্রান্তি লগ্নে তিনি জনগণের পাশে দাঁড়িয়ে থেকেছিলেন এবং জনগণকে পাশে রাখার জন্য তিনি কিন্তু সবসময় চেষ্টা করেছেন। তার ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু 25 তারিখ দেশে এসেছেন এবং এসেই কিন্তু তিনি দলের মানুষকে কিন্তু আবারও চাঙ্গা করেছেন। তবে সবাই যেটি বলছে আসলে এই যে তার
তার চলে যাওয়া, দেশের এই ক্রান্তির লগ্নে তার এই চলে যাওয়াটাকে আসলে খুব সবাই খুব ভালোভাবে আসলে অনেকেই বলছে যে তার এই চলে যাওয়াটা আসলে দেশের রাজনীতির জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। এছাড়া এখানে বড় একটি ক্ষতি, তিনি তার যে রাজনৈতিক তার যে জীবন, তার যে রাজনৈতিক যে দর্শন, সেটিও যদি একটু বলি যে 1982 সালে তিনি কিন্তু প্রথম বিএনপির সদস্য পদ হয় এবং 1983 সালে সহসভাপতি হন এবং 1984 সালে তিনি কিন্তু হচ্ছে বিএনপির চেয়ারপারসন হিসাবে তার রাজনৈতিক জীবন শুরু করে। তো এই ছিল আমার কাছ থেকে এই মুহূর্তের শেষ খবর। অমিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, জিয়া উদ্যান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশিদ অমিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাতি মহান অভিভাবক হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বেলা 12টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন তিনি। বেগম জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে দেশকে স্থিতিশীল রাখতে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। সাদিয়া লাবণীর রিপোর্ট। এর বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। খালেদা জিয়া, যার মনে প্রাণে ছিল বাংলাদেশ, জনগণ এবং গণতন্ত্রের প্রশ্নে এক বিন্দু ছাড় না দেয়া এই আপসীন নেতা চলে গেলেন সবাইকে কাঁদিয়ে। তার মৃত্যুতে মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছেন। বলেন, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছেন। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। একই সঙ্গে শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বুধবার তার জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। সাদিয়া লাবণী, দেশ টিভি, ঢাকা। দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ে চলছে স্থায়ী কমিটির বৈঠক। সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, বৈঠক কতক্ষণ চলবে, বিস্তারিত কর্মসূচি জানাবেন। সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এখন দলীয়ভাবে কিন্তু আপনাকে ধন্যবাদ। বৈঠক চলছে ঠিক 12:30টার দিকে বৈঠক শুরু হয়েছে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এখানে এসেছেন। একই সাথে আরো অন্তত 8 জন স্থায়ী কমিটির সদস্য তারা কিন্তু এই বৈঠকে অংশ নিয়েছেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং সেখানে যেহেতু বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের কিভাবে প্রস্তুতি নেওয়া হবে, সেখানে আসলে কিভাবে আসলে নেতাকর্মীরা আসবেন, সারা দেশ থেকে
থেকে আসবেন কিনা, ঢাকার যারা নেতাকর্মী তারা আসলে কিভাবে অংশগ্রহণ করবেন, এবং এরপরে তাকে দাফনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে যে দাফনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেসব বিষয়গুলো নিয়ে আজকে স্থায়ী কমিটিতে পর্যালোচনা হচ্ছে এখন পর্যন্ত। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিএনপি কার্যালয়ের সামনে কিন্তু দেখছি যে সাধারণ নেতাকর্মীদের ভিড়, এবং সকাল থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা অনেকে প্রার্থনা করছেন, নানাভাবে আসলে বেগম জিয়াকে স্মরণ করছেন, এবং আগামী দিনে আসলে বিএনপির রাজনীতি কোন পথে যাবে সেটিও কিন্তু নির্ধারণ করছেন, যে নির্ধারণ করবে কোন দিকে যাবে সেই বিষয়গুলো কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন স্থায়ী কমিটির আজকের বৈঠকে। এবং পুরো রাজনৈতিক ক্যারিয়ারে কিন্তু যেভাবে বেগম খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে একক সংগ্রাম করেছেন, দুটি স্বৈরাচারের পতন আসলে তার হাত দিয়ে ঘটেছে বলা চলে। এবং তিনি যখন প্রথম রাজনীতি আসেন 1982 সালের 3 জানুয়ারি যখন তিনি রাজনীতিতে প্রবেশ করেন, বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে যোগদান করেন। এর পরবর্তীতে তিনি সেখানকে বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং সেখান থেকে পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং পরবর্তীতে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। এবং এই সময় খুবই ক্রুশিয়াল মোমেন্টে তিনি তো দায়িত্ব গ্রহণ করেন যখন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু হলো। পরবর্তীতে তাকে আসলে একদল সেনাদের মাধ্যমে আসলে যখন তাকে হত্যা করা হলো, বিএনপির ভঙ্গুর অবস্থা, সব মিলে কিন্তু একটা সংকটময় পরিস্থিতিতে যখন দেশ এবং বিএনপি, তখনই কিন্তু তিনি বিএনপির হাল ধরেন, একদম ঠিক গৃহবধূ থেকে এসে রাজনীতিতে তার পদার্পণ এবং বড় দায়িত্ব তিনি গ্রহণ করলেন। এরপরেই দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে অন্তত 43-44 বছর ধরে কিন্তু তিনি এই রাজনৈতিক সংগ্রামের অবসান করতে চললো আজকের মধ্য দিয়ে, তার মৃত্যুর মধ্য দিয়ে। এবং এই সময়টাতে তিনি আসলে যখন রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করলেন, তখনই কিন্তু বাংলাদেশের একজন স্বৈরাচারী সরকার হোসেন মোহাম্মদ এরশাদ তিনি কিন্তু ক্ষমতা অধিষ্ঠিত। নানাভাবে তিনি নির্বাচনের একটি ডামাডোলের মধ্য দিয়ে, ডামি নির্বাচনের মধ্য দিয়ে তিনি ক্ষমতা আসতে চাচ্ছেন, বারবার আসছেন। বাংলাদেশের মানুষ প্রতারিত হচ্ছে, ভোটের অধিকার ফিরে পাচ্ছে না, এমন মুহূর্তে কিন্তু তার যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই রাজনৈতিক ক্যারিয়ার শুরু হলো। এবং দীর্ঘ সংগ্রাম, সেখানে তিনি 7 দলের সাথে একটি জোট করলেন এবং অন্যান্য অপর রাজনৈতিক দলগুলির সাথে তার যে বোঝাপড়া, বিএনপির বোঝাপড়া, সেই বোঝাপড়ার মধ্য দিয়ে সর্বদলীয় একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু 1990 সালে এই যে স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের পতন হলো, সেটি কিন্তু অনেকটা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই হয়েছিল বলে বিশ্লেষকরা বলে থাকেন। এবং সেখানে তার যে দৃঢ়চেতা নেতৃত্ব, তিনি অন্যান্য দল, বিশেষ করে আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি এবং তিনি একটি নিরপেক্ষ সরকারের মধ্য দিয়ে এবং ওই সরকারের পতনের মধ্য দিয়ে কিন্তু তিনি ক্ষমতার হস্তান্তর চেয়েছিলেন। এই যে রাজনৈতিক জার্নি, তিনি কিন্তু তখন একটি স্বৈরাচার পতনের আন্দোলনে তিনি কিন্তু প্রথম সারিতে অংশ নেন এবং পরবর্তীতে 1991 সালে তিনি বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে তিনি কিন্তু প্রধানমন্ত্রী হন বাংলাদেশের। একই সাথে তিনি মুসলিম বিশ্বের মধ্যে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ক্ষমতা গ্রহণ করেন। তখন তার আসলে রাজনৈতিক ক্যারিয়ার সবেমাত্র শুরু হয়েছে এবং বয়সের তুলনায় দিক থেকেও কিন্তু অনেক বেশি তরুণ একজন রাজনীতিবিদ হিসেবে তিনি কিন্তু বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠিত হন। পরবর্তীতে আমরা দেখেছি যে 96 সালে আরেকটি নির্বাচন হয়, যখন যে নির্বাচনের মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রী হন এবং জনদাবির মুখে কিন্তু তিনি তার যে অবস্থান থেকে সরে এসে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আইন সংবিধানে সংযুক্ত করে কিন্তু তিনি পদত্যাগ করেন এবং সেই পরবর্তী নির্বাচনে যদিও তিনি হেরে গিয়েছিলেন, কিন্তু আবারও 2001 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু তিনি এবং তার দল সহ 4 দলীয় জোট কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন। এবং এই যে এই দীর্ঘ তার 3 বারের যে তিনি প্রধানমন্ত্রী, প্রতি 3 বারই কিন্তু তিনি অনমনীয় তার যে আচরণ সেটির
প্রকাশ ঘটেছে এবং বাংলাদেশের সাথে যে আধিপত্য যতগুলো হয়েছে সেই আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু তিনি সংগ্রাম জারি রেখেছেন এবং কোনোভাবেই তিনি আসলে আপোষ করেননি। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের যে তাদের যে দাদাগিরি কিংবা তাদের যে ক্ষমতার অপব্যবহার কিংবা বাংলাদেশের প্রতি তাদের যে ক্ষমতা চালানোর যে নীতি, সেই নীতিকে তিনি কিন্তু একাই আপোষ করেছেন এবং পুরো বাংলাদেশকে তিনি একটি আপোষহীন জায়গা থেকে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কিন্তু প্রতিষ্ঠিত করেছেন। পরবর্তীতে আমরা দেখেছি 2007 সালে তৎকালীন 111-এর মধ্য দিয়ে -2 ফর্মুলার অংশ হিসেবে বেগম জিয়াকে জেলে পাঠানো হয় এবং সেখান থেকে তিনি সংগ্রাম করে ফিরে আসেন। যদিও 2008 সালের বিতর্কিত একটি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করেন। পরবর্তীতে দেখা গিয়েছে যে এই সরকার এসে আসলে বাংলাদেশের সংবিধানকে অনেক কাটাছেঁড়া করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে তারা কুক্ষিগত করবার চেষ্টা করে এবং সেই সময় কিন্তু বেগম জিয়া একক নেতৃত্ব দিয়েছিলেন এই আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে। তার যে রাজনৈতিক সংগ্রামে কিন্তু এককভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন। এরপরে আমরা দেখেছি 2013 সালে 2014 সালে যে একটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনেও কিন্তু তিনি অংশগ্রহণ করেন এবং তিনি এককভাবে পুরো বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তার যে নির্বাচনের দাবি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ে চলছে স্থায়ী কমিটির বৈঠক। সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। আগামীকাল সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে খালেদা জিয়ার মরদেহ, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাদ জোহর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা এবং দাফন করা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানাজায় অংশ নেবেন বলেও জানান প্রেস সচিব। উনার মরদেহ সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে ফুল রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজা হবে। জানাজায় মাননীয় চিফ অ্যাডভাইজার থাকবেন। ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা। 1 লিটার প্রোমো প্যাকের কিউআর স্ক্যান করো, কোড এন্টার করো, কুইজে সঠিক উত্তর দাও, জিতে নাও ফিফা ওয়ার্ল্ড কাপ অরিজিনাল ট্রফি দেখার টিকিট। দেশবাসীকে কাঁদিয়ে না ফেরা দেশে পাড়ি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকাহত পুরো দেশ। মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি দিয়েছেন বিএনপি। এই 7 দিন কালো পতাকা ও কালো ব্যাজ ধারণ করে শোক পালন করবেন তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে। প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম দোয়া অনুষ্ঠিত হবে। গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে। দর্শক, এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী ফরুক বাবু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাবু, খালেদা জিয়াকে নিয়ে কি বলছেন নেতাকর্মীরা, সেখানকার সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে সকাল থেকে এখানে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে সকাল থেকে এখানে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তারা এখানে ভিড় করছেন এবং ধীরে ধীরে যত বেলা বাড়ছে এখানে মানুষের সংখ্যা বাড়ছে এবং মানুষের আহাজারির বিষয়ে বাড়ছে। এবং আপনাকে জানিয়ে রাখি আসলে যে তার এখানেই আজকে তাকে রাখা হবে এবং এখানে তার
গোসল করানো হবে এবং তার পরবর্তীতে তাকে আগামীকাল বেলা 11টা নাগাদ বের করার একটা বিষয় আমরা জানতে পেরেছি এবং সেখান থেকে তাকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়ার কথা এখন পর্যন্ত যেটা আমরা শুনতে পেয়েছি। তবে এই বলে রাখি যে এই মানুষের আসলে যে তাকে এক নজর দেখা বা তার এখানে আসা, এটাকে অনেকেই মানুষ আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের অফিস এবং কাজ ফেলে এখানে এসেছেন শুধু হচ্ছে যে সহানুভূতি জানানোর জন্য বা তারা দেশের যে অপূরণীয় ক্ষতির হয়ে গিয়েছে সেই অপূরণীয় ক্ষতির সেই আফসোস, সেই কষ্টকে কিছুটা হলেও মানুষকে জানান দেওয়ার জন্য বা তার প্রতি ভালোবাসার স্থান থেকে তাকে শেষবারের মতো জানে যে দেখতে পারবে না এখান থেকে। হাসপাতালের ভিতরে রয়েছে বেগম জিয়ার মরদেহ, তবুও মানুষের আশাটাকে আসলে তারা ভাবতেছে যে এবার সামনে আসলে হয়তো বা যে মনের যে সান্ত্বনা, সেই সান্ত্বনা নেওয়ার জন্য মানুষ এখানে ছুটে আসছে এবং অনেকে বলছে আসলে যে তার যে এই নির্বাচনের আগ মুহূর্তে চলে যাওয়া এবং সেটা যেন দেশের যে পুনরুদ্ধিত গণতন্ত্র, সেই গণতন্ত্র নিয়ে আসলে মানুষ এখন আবার চিন্তা শুরু করছে। কারণ যে আসলে শত্রুর চোখে চোখ রেখে এবং দেশ বিরোধীদের চোখে চোখ রেখে সেই চিন্তার জায়গা থেকে যে বেগম জিয়ার যে একটা আদর্শিক জায়গা রয়েছে এবং তার যে প্রতিবাদী কণ্ঠ রয়েছে এবং তার যে আপোষহীনতার যে মনোভাব এবং যেখানে তার নিজের স্বার্থের বাইরে সে দেশ এবং দেশের মানুষের এবং জাতির কল্যাণের কথা সবসময় চিন্তা করছে, সেই বিষয় নিয়ে আসলে মানুষ এখন উৎকণ্ঠার মধ্যে দিয়ে রয়েছে। এবং আমি একটু যেতে চাচ্ছিলাম যে আসলে এই মুহূর্তে আসলে বিএনপি চেয়ারপারসনের চলে যাওয়ার সেই ক্ষতিটাকে কিভাবে দেখা হচ্ছে এবং তার আসলে রাজনীতির ময়দানের গুরুত্বটা কি ছিল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের এই আপসীন নেত্রীর মৃত্যুতে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ওনার যে আপসীনতা, ওনার যে বিচক্ষণতা দিয়ে উনি যে দেশ পরিচালনা করেছেন, আজকে সেই জন্যই মূলত দেশের 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ওনার নেতৃত্বের যে কঠিন, ওনার যে দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, দেশের এই যে নারীদের প্রতি যে শিক্ষা ব্যবস্থা অবনতি করে দেশের সভ্যতা, শিক্ষিত জাতি করে সভ্যতার দিকে নেওয়া, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অন্য রাষ্ট্রের প্রতি যে উনি চোখে চোখ রেখে কথা বলে উনি যে আপসীনতা অর্জন করেছিলেন, আমাদের এই নেত্রী আজকে আমাদের মাঝে নেই এই কথা বা আসলে বাংলার মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। যদিও এই প্রিয় নেত্রী আমাদের মাঝে নেই, ওনার হয়তো দেহটা হয়তো চলে যাবে, কিন্তু এই 18 কোটি মানুষের হৃদয়েই উনি থেকে যাবেন। ওনার যে কৃতকর্ম, উনি একজন গৃহিণী থেকে উনি যে আজকে ওনার যে এই সম্ভ্রান্ত রাজনীতির যে ঐতিহ্য, ওনার যে ঐতিহ্য পরিবারের একজন নেত্রী আজকে আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন, এটা সত্যিই আমাদের আজকে কথা বলার ভাষা আমরা আজকে হারিয়ে ফেলছি। এবং আমাদের এই দেশ নিয়ে এইরকম নেত্রী আমার মনে হচ্ছে এই মহর্ষি নারী, আমরা এরকম সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ওনার যে নেতৃত্বের বিগত দিনের যে ইতিহাস, আমাদের এই ক্ষতি আমার মনে হচ্ছে না যে এই ক্ষতি পূরণ হবার মতো। তারপরেও আমি মনে করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিও যেরকম দেশপ্রেমিক ছিলেন, ওনার সেই স্ত্রীকে সেইভাবেই দেশের মানুষের জন্য কিভাবে কি করতে হবে উনি সেই পথটাই উনি দেখে দিয়েছিলেন। আমাদের নেত্রী আমাদের দেশ নিয়ে সবসময় ভাবতেন, আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে ভাবতেন, এই দেশটাকে কীভাবে এগিয়ে নিয়ে যায় সেই চিন্তা করতেন। আজকে আমরা সত্যিকারেই আমরা রক্তক্ষরণ হচ্ছে দেশের 18 কোটি মানুষের। আমরা আজকে এতিম হয়ে যাচ্ছে আমরা 18 কোটি মানুষ। আমি তারপরেও বলবো ওনার সেই উত্তরসূরি, ওনার যে যোগ্য সন্তান, সুযোগ্য সন্তান, দেশ বরণ নেতা জনাব তারেক রহমান, উনি ছুটে এসেছেন দেশ মাতৃকার জন্য, এই দেশকে রক্ষা করার জন্যই আজকে উনি ছুটে এসে ঠিক উনি ওনার বাবা এবং ওনার মায়ের যে কল্যাণমূলক কাজগুলো উনি ইনশাআল্লাহ সম্পন্ন করবেন এই আশা প্রত্যাশা। গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার লড়াই একসময় যে দেশের শত্রুদের বিরুদ্ধে ছিল, দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ছিল, সেই লড়াই পরবর্তীতে খালেদা জিয়ার জন্যই আসলে অনেকটা কাল হয়ে দাঁড়ায়। খালেদা জিয়াকে যে গণতন্ত্রের জন্য আপোষহীনতা বলা হয়, সেই আপোষহীন নেত্রীকে পরবর্তীতে গণতন্ত্রের নামে তাকে বারবার কারারুদ্ধ হতে হয়েছে, তাকে হতে হয়েছে গৃহবন্দী। তো সেই জীবন দশা থেকে তিনি তারপর আপোষ করেননি, তাকে বহুবার সুযোগ দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় তরফ থেকে এবং বিগত সরকার, স্বৈরাচার
সরকারের তরফ থেকে, তবু সেই সুযোগের উনি কোনো ধরনের আপোষিত করেননি, তিনি দেশের বাইরে যাননি। উনি বারবার একটা কথা উচ্চারণ করেছেন, আমার এই দেশের মাটিতে আমার জন্ম, এই দেশের মাটিতে আমার মৃত্যু হবে। আল্লাহর সেই এখানে নেতাকর্মীরা বলছেন যে আল্লাহর সেই লীলা খেলার ক্ষেত্রে যখন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার কথা উঠছিল, তখন সেই মুহূর্তে বিভিন্ন বিমানের যান্ত্রিক ত্রুটির যে ঘটনা ঘটেছে সেগুলো আল্লাহর ইশারাতে হচ্ছে বলে এখানে নেতাকর্মীরা তারা বলছেন, এবং তারা বলছেন যে তার মৃত্যু এখানেই হবে, এই মাটিতেই হবে। সেজন্য আল্লাহ হয়তোবা তাকে তার সেই মনের বাসনা পূরণ করেছে। মনা। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরুক বাবু। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশ। রাজনৈতিক অঙ্গন সহ সর্বস্তরের মানুষের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের আবহ তৈরি হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়, এভার কেয়ার হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। তখন রক্ত দিয়ে ম্যাডামকে সুস্থ করেছি, এখন ম্যাডাম হয়তো আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে। বাংলাদেশ আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার লোক এখন আমাদের মাঝে নেই। আজকে আমাদের দেশ একটি নেতৃত্ব শূন্য, আমাদের দেশের আজকে ছায়াটা চলে গেছে। হাসপাতালের সামনে অনেক নেতাকর্মীরা প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ প্রিয় নেত্রীর ছবি বুকে জড়িয়ে ধরে অশ্রু সজল চোখে স্তব্ধ হয়ে রয়েছেন। মুহূর্তেই শোক, বেদনা আর নীরবতায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো পরিবেশ। দেশকে যে এভাবেও ভালোবাসা যায়, এভাবেও যে মন থেকে দেশকে ধারণ করা যায়, এটা তার কাছ থেকে আমাদের শেখা উচিত। আশা করেছিলাম যে নাকি আমরা বাড়িতে যাবো, আর বাড়িতে যাওয়া হলো না। আমাদের একটাই আবেদন, একটাই নিবেদন, একটাই অনুরোধ যে আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের পাশে যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর হয়। দলের জ্যেষ্ঠ নেতারা একে জাতির জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হয়েছে। জাতি মায়ের ছায়া থেকে বঞ্চিত হলো। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে বেগম খালেদা জিয়ার প্রস্থান শুধু বিএনপি নয়, পুরো দেশের রাজনীতিতে সৃষ্টি করেছে এক গভীর শূন্যতা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন গুলশান কার্যালয়ে। সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে। নেত্রী, অনন্য সাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা, দূরদৃষ্টি সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন একজন নেত্রী, যিনি বারবার বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন এবং নির্যাতিত হয়েছেন। সেই অসাধারণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আপনারা সবাই জানেন যে এই নেত্রী দীর্ঘদিন তার রাজনৈতিক জীবনের প্রায় সমস্ত অংশটাই তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রের মূল্যবোধগুলোকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ করেছেন, জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন। আর যখন বিরোধী দল ছিলেন তখন তিনি একইভাবে সেই গণতন্ত্রকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে সেই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল এবং এই ক্ষতি পূরণ সহজে সম্ভব নয়। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা এই শোক, এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন। তারপরেও আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই
আমরা দেশনেত্রীর নির্দেশিত যে পথ, সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং সেই পথকে লক্ষ্য করে আমরা আগামী নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। সেই নেত্রী আজকে অসংখ্য লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেছেন। আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে, দাফন হবে। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মুকাররমের খতিব। আর এই জানাজায় যে সঞ্চালন করবেন, পুরো বিষয়টাকে যিনি সঞ্চালন করবেন, তিনি হচ্ছে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে, দাফন করা হবে। আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব এবং যে শৃঙ্খলার মধ্যে কথা বলা হবে, আমি বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাবো, আপনারা সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবেন, যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবেন। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র ছবি তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন না এবং ব্যাহত করবেন না এই পুরো কর্মসূচিকে। আপনাদের আমরা বিশ্বাস করি দেশনেত্রীর প্রতি আপনাদের যে সম্মান, যে শ্রদ্ধা, সেটাকে অটুট রাখার জন্য আপনারা সেই শৃঙ্খলা রক্ষা করবেন এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এই জানাজা এবং দাফন কার্য সুচারুরূপে সমাধান করতে। সব শেষে আবারও পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার জ্যেষ্ঠ পুত্র, তাকে যেন তিনি সেই শক্তি দেন যে এই যে দায়িত্ব পালন করবার শক্তি যেন তাকে দেন এবং তার পরিবারকে সেই শক্তি দেন এই শোককে সহ্য করবার জন্য। আসুন আমরা আজকে সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ দল হিসেবে গড়ে তুলি, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি। সবশেষে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সহযোগিতার জন্য বিশেষ করে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে 3 দিন শোক দিবস ঘোষণা করা হয়েছে, আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে প্রধান উপদেষ্টা তিনি বাণী দিয়ে কথা বলেছেন, আপনাদের সামনে জাতির সামনে কথা বলেছেন এবং সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব, কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের, আমাদের দলীয় কার্যালয়ে এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন। আমরা আবারও সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমরা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছিলেন গুলশান থেকে, সরাসরি ছিলাম আমরা সেখানে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চলছে কোরআন খতম। শোকার্ত নেতাকর্মীরা করছেন দোয়া ও মোনাজাত। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কেন্দ্রীয় কার্যালয়ে এখনকার পরিস্থিতি কি, বিস্তারিত আমাদেরকে জানাবেন।
যেমনটি বলছিলেন, এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি আসলে বিএনপি যে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন তার সামনে কিন্তু এখনও আপনার আর যারা নেতাকর্মী রয়েছেন, বিএনপি নেতাকর্মী সহ এবং কিছু সাধারণ মানুষও তারাও কিন্তু এখানে আসলে ভিড় করে রয়েছে এবং তারা একটু আসলে শোক জানাতে এখানে আসছেন তারা, এবং তাদের বেশিরভাগেরই কিন্তু মন আসলে ভারাক্রান্ত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর খবরটা আসলে অনেকেই মেনে নিতে পারছেন না, এমনটা আমাদেরকে জানিয়েছেন এখানে যেসব নেতাকর্মী সকাল থেকে এখানে এসছেন। এবং সেই সাথে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে আসলে এই যে বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুবরণ করলেন এবং তার কারণে কিন্তু আপনার এক ধরনের কিন্তু শূন্যতা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনেও, এবং দেশের মধ্যেও কিন্তু এক ধরনের আসলে তার মতো একজন ব্যক্তি কিন্তু দরকার ছিল, কারণ যেহেতু তিনি গণতন্ত্রের জন্য আসলে দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন এবং তিনি হার মানেননি, এই কারণে তাকে আসলে আপসীর নেত্রী কিন্তু উপাধি দেওয়া হয়েছে এবং সেই তাগিদেই কিন্তু আসলে তাকে খুব দরকার ছিল আগামীর বাংলাদেশে। এবং যেটি আসলে আপনার এখানে সবাই আসলে তার সুস্থতা এতদিন কামনা করে আসছেন, কিন্তু আজকের এই মৃত্যুর খবরে কিন্তু আসলে এক ধরনের সবাই আসলে শোকে স্তব্ধ। এখানে শুধুমাত্র আপনার যে বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছেন তারা না, শুধু একমাত্র যারা সাধারণ শ্রমজীবী মানুষ তারাও কিন্তু আপনার এক ধরনের কিন্তু এক ধরনের আসলে আপনার শোকে একেবারে স্তব্ধ, এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন আসলে তার এই মৃত্যুটি আসলে কেউই আসলে স্বাভাবিকভাবে আসলে মেনে নেওয়া তাদের জন্য আসলে কষ্টকর হয়ে যাচ্ছে। এবং যদি একটু বলি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আর আগামীকাল কিন্তু আসলে তাকে সকালবেলা এবার কেয়ার হাসপাতাল থেকে মানিক মেয়ে এভিনিউতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে জোহর বাদ তার জানাজার আর সময় নির্ধারণ করা হয়েছে এবং সেই জানাজা শেষে কিন্তু আপনার আপনার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই কিন্তু তাকে আসলে সমাহিত করা হবে। এবং সেই সাথে কিন্তু যদি একটু বলি যে সরকারের পক্ষ থেকে কিন্তু আপনার আগামীকাল একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং আপনার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এবং আজকে কিন্তু ঠিক সকাল থেকেই বিএনপি নয়াপল্টন যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু আপনার সেখানে কিন্তু আসলে দোয়া মোনাজাত করা হয়েছে এবং এখন কিন্তু আসলে আপনার মিলাদ মাহফিল এবং যে কোরআন খতমের যে বিষয়টি সেটি কিন্তু আসলে সেই আনুষ্ঠানিকতা কিন্তু এখনো চলছে। এবং আমরা যতদূর জেনেছি যে আগামী 7 দিন পর্যন্ত আসলে আপনার আর এই দোয়া মোনাজাত চলবে এবং সেই সাথে আপনার যদি একটু বলে যে এবং আগামীকালকে ঠিক আপনার কোরআন খতমের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে আগামীকাল পর্যন্ত এটি চলবে, এটি আমরা জেনেছি। জাতীয়তাবাদী ওলামা দল কিন্তু এই আনুষ্ঠানিকতা আসলে পরিচালনা করছেন। এবং যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু আমরা সকাল থেকে যেটি জেনেছি যে এখানে কিন্তু আপনার যে শোক বই স্বাক্ষর গ্রহণ কর্মসূচি সেটি আমরা জেনেছি যে 2টি কার্যালয়ে, একটি হলো নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এবং সেই সাথে আপনার গুলশান কার্যালয়ে কিন্তু আপনার আসলে শোক বই স্বাক্ষর গ্রহণ কর্মসূচি কিন্তু শুরু করবে এবং সেটি আমরা এখনো পর্যন্ত আসলে সকাল থেকে এখানে যে যতটুকু তথ্য পেয়েছি সেটি হলো শোক বই কার্যক্রম আসলে আপনার এখনো শুরু হয়নি, তবে আজকেই শুরু করবে এমনটি আমরা তথ্য পেয়েছি। যদিও আপনার সরকারের পক্ষ থেকে কিন্তু আপনার প্রতিটি রাষ্ট্রদূতের কিন্তু অফিসে কিন্তু আসলে আপনার শোক বই রাখা হবে এমনটি আমরা জেনেছি। এবং সেই সাথে যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু আসলে আপনার আর বিএনপি যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সেখানে কিন্তু ধীরে ধীরে কিন্তু আসলে যদিও প্রচণ্ড শীত তারপরে কিন্তু আপনার ধীরে ধীরে কিন্তু নেতাকর্মীদের অংশ এখানে আসার আর উপস্থিতি কিন্তু বাড়ছে এবং সেই সাথে কিন্তু তারা আসলে অনেকেই নিজেদের যারা দীর্ঘদিনের আসলে রাজনৈতিক সহকর্মী তাদের সাথে অনেকেই আসলে কান্নায় ভেঙে পড়ছেন এবং সেই সাথে তাদের যে স্মৃতি চারণ করছেন এবং তাকে আসলে এক নজর দেখার আশায় বা আপনার তার প্রতি একটু সমবেদনা জানাতে অনেকেই আসলে কিন্তু অনেকে দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসছেন। এবং আমরা এমনও জেনেছি যে আসলে ঢাকার বাইরে থেকে কিন্তু কিছু কিছু নেতাকর্মী কিন্তু আসলে এখানে আসছেন একটু আপনার সমবেদনা জানাতে। এবং সেই সাথে যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু আপনার নেতাকর্মীরা কিন্তু এখানে বেশ উপস্থিতি তাদের আসলে লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু আমাদেরকে
যেটি বলেছে যে তাদের আসলে এই শোক আসলে আপনার তারা যেটি জানিয়েছেন যে এই শোকটা আসলে আপনার তাদের কাছে খুব বেশ কষ্টসাধ্য এমনটা জানিয়েছেন। মারা গেছেন এবং আপনি আসলে কোথা থেকে এই যে মারা যাওয়ার কারণে আসলে দেশের আসলে কি পরিমাণ ক্ষতি হলো? দেখুন, আমি যখন ফজর নামাজ পড়ে উঠি, ফজর নামাজ পরই আমার ফোন আসে। তো ফোন নামাজ শেষ করে তো ফোন দেওয়া যায় না, একটু দোয়া করলাম, দোয়া করার পরেই যখন ফোনটা রিসিভ করলাম শুনলাম আমাদের মা খালেদা জিয়া নেই। তখন তো আমি হতবাক যে আমার মা তো মরতে পারে না, তার জন্য ছুটে গেলাম ফজর নামাজ পড়ে এবার কেয়ারে। ওখান থেকে এখানে আমরা আসছি পার্টি অফিসে, যেহেতু আমাদের নেতাকর্মী আসছে, ওইখানে আমাদের নেতাকর্মী এবং হাজার হাজার জনগণ ওইখানে উপস্থিত। এখন আমাদের পার্টি অফিসে আমরা নেতাকর্মী যারা আছি সেখানে আসছি। আসল কথা কোনো দুঃখের বিষয়, আমার মা খালেদা জিয়ার মতো আর হবে না। আমি 2018 সালে যখন জেলখানায় ছিলাম, তখন আমার মা যখন জেলখানা আমাকে দেখতে যেত তখন বলতো যে খালেদা জিয়ার মতন লোক, খালেদা জিয়ার মতন নেত্রী তুই কখনো পাবি না, এই বিএনপির সাথে থাক, বিএনপির সাথে থাকলে দেশের ভালো করতে পারবি, মানুষের কাজ করতে পারবি। তাই আমার মার কথা স্মরণ করে আমি আমার খালেদা জিয়ার মার জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। শুনছিলেন আসলে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা আসলে আসছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে তারা এবার কি আরো অনেকে গিয়েছেন, সেখান থেকে এসে কিন্তু আবার তারা এখানে কিন্তু এসেছেন। এবং যদি একটু বলি যে আসলে জানতে চাই আপনার কাছে একটু জানতে চাই। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা চলছে কোরআন খতম, দোয়া ও মোনাজাত। সেখান থেকে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। দেশের রাজনৈতিক অঙ্গনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতির ইতিহাসে তাকে কখনো স্পর্শ করতে পারেনি পরাজয়। সংসদ নির্বাচনে প্রতিবারই রেখেছেন সাফল্যের স্বাক্ষর। 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশ গঠনের দায়িত্ব নেন এই নেত্রী। নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে অর্জন করেন বিপুল জনপ্রিয়তা, যার ফলশ্রুতিতে প্রধানমন্ত্রীর আসনে আসীন হন 3 বার। বিস্তারিত মাকদুরা মিতির রিপোর্টে। বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্রের নাম বেগম খালেদা জিয়া, যার নির্বাচনী ইতিহাস ছিল এক অপরাজেয় উপাখ্যান। ব্যালট বাক্সের লড়াইয়ে তাকে হারাতে পারেনি কেউ। 1982 সালে রাজনীতিতে যোগ দিয়ে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপসহীন নেত্রী হিসেবে উত্থান হয় খালেদা জিয়ার। 1990 সালের গণ অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদের পতনের পর 1991 সালের 27 ফেব্রুয়ারির পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 7, ঢাকা 5, ঢাকা 9, ফেনী 1 এবং চট্টগ্রাম 8 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এই আপসহীন নেত্রী। সে সময় 5টি আসনেই বিপুল ভোটে জয় পান তিনি। সেবার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব নেন তিনি। 1996 সালের জুনে হয় 7ম জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে সেই নির্বাচনেও খালেদা জিয়াকে হারাতে পারেননি কেউ। বগুড়া 6, বগুড়া 7, ফেনী 1, লক্ষ্মীপুর 2 ও চট্টগ্রাম 1 আসনের সবকটিতে জয় ছিনিয়ে নেন তিনি। 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন এই নেত্রী। 2008 সালের নির্বাচনেও আওয়ামী লীগ সরকার গঠন করলেও প্রতিদ্বন্দ্বিতা করা বগুড়া 6, বগুড়া 7 এবং ফেনী 1 আসনের 3টিতেই জয় পান তিনি। রাজপথের লড়াইয়ে বেগম খালেদা জিয়ার লৌহ মানবী ভাবমূর্তি এবং দেশপ্রেমিকতায় এক অপরাজেয় রাজনৈতিক ক্যারিয়ার তার। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ে চলছে স্থায়ী কমিটির বৈঠক। সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, বৈঠক কতক্ষণ চলবে? বিস্তারিত কর্মসূচি আমাদেরকে জানাবেন।
মনে আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে বৈঠক শেষ হয়েছে এবং বৈঠক শেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তিনি স্পষ্ট করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে, যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন আগামীকালকে ঠিক দুপুর 2টায় অর্থাৎ বাদ জোহর বেগম খালেদা জিয়ার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। সেটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এবং এই দক্ষিণ প্লাজার যে দুটি মাঠ রয়েছে এর পাশাপাশি আশেপাশের বেশ কয়েকটি জায়গা, বিশেষ করে মানিক মিয়া এভিনিউয়ের যে পুরো রাস্তাটি, সেখানেও কিন্তু নেতাকর্মী এবং সাধারণ জনতা যারা জানাজা অংশ নেবে তাদের উপস্থিতি থাকবার কথা রয়েছে এখন পর্যন্ত, সেটি কিন্তু বলা হয়েছে। এবং একই সাথে আগামীকালকের যে জানাজা হবে সেই জানাজায় নামাজ পড়াবেন বাইতুল মুকাররমের খতিব, তিনি কিন্তু এই জানাজা ইমামতি করবেন বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন। এবং এই আগামীকালকে যেহেতু সরকারি রাষ্ট্রীয় শোকের পাশাপাশি আগামীকালকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সেখানে কিন্তু সব ধর্মবর্ণের মানুষ যেমন তার শেষকৃত্য অনুষ্ঠানে যে অংশগ্রহণ করবেন, একই সাথে সবাইকে আসলে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাজায় নামাজে অংশগ্রহণ করবার জন্য তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন। এবং এই মুহূর্তেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আছেন এবং যদিও অন্যান্য স্থায়ী কমিটির যারা সদস্য তারা কিন্তু আসছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির গুলশান কার্যালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং শোক বই যেটি রাখা হয়েছে সেই শোক বইয়ে স্বাক্ষর করছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে চীনের রাষ্ট্রদূত তারা কিন্তু এসেছেন এবং সেখানে তারা বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, বিএনপির চেয়ারপারসনের কার্যালয়, সেখানে প্রবেশ করেছেন এবং আরও বেশ কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্রদূত কিন্তু এখানে আসছেন। আমরা এই মুহূর্তে আরেকটি দেশের রাষ্ট্রদূতকে দেখতে পাচ্ছি, যদিও আমরা এই মুহূর্তে নিশ্চিত করতে পারছি না যে আসলে উনি সম্ভবত পাকিস্তানের রাষ্ট্রদূত তিনি এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি ভিতরে প্রবেশ করছেন এবং সেখানে দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু বিএনপির বিভিন্ন